NBP, Unani and Ayurveda Research Center, one of the leading Unani and Ayurveda Research Center now in West Bengal. বিগত 20 বছর ধরে বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার মণ্ডলী দ্বারা আপনাদের মুখে হাসি ফুটিয়ে আসছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান পেতে আপনারা অবশ্যই চলে আসতেই পারেন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিংবা চিন্তিত হলে একদমই চলবে না। তার জন্য কিন্তু একজন সঠিক ডাক্তারবাবুকে প্রয়োজন, যে শারীরিক সমস্যা থেকে আপনাদেরকে সত্যি সত্যি বিরক্ত করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই বাইরের ওপর ভীষণ ডিপেন্ডেবল, যারা আমরা কর্মরত, বেসিক্যালি যারা বাইরে অনেকটা সময় কাটিয়ে ফেলছি। আর তার জন্য কিন্তু আমাদের দেখবেন খাওয়া দাওয়াও কিন্তু অনেকটা পরিমাণে বাইরের উপরই ডিপেন্ডেবল হতে হচ্ছে। এই যে বাইরের খাবার আমরা প্রতিনিয়ত যে কনজিউম করছি, তার থেকেই দেখবেন আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা লেগেই রয়েছে। আর সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেট জনিত সমস্যা, আর তার থেকেই কিন্তু এফেক্ট হচ্ছে আপনার লিভারে। আমরা কিন্তু বুঝতেও পারছি না কখন একটু একটু করে ছোট ছোট শরীর খারাপ থেকে আমরা অনেক বড় শরীর খারাপের দিকে এগিয়ে যাচ্ছি। শরীর খারাপ হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান দিতেই কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকদিন লাইভ অনুষ্ঠানে আসছেন, যাতে আপনারা আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে। আজকেও এমন একজন ডাক্তারবাবু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যিনি যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু ডাক্তারবাবু আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই ছোট ছোট যে শারীরিক শরীর খারাপগুলো ইতিমধ্যেই আপনার ধরা দিচ্ছে কিংবা দেখা দিচ্ছে, সেই শরীর খারাপগুলোকে যাতে আমরা ইমিডিয়েটলি সেইখানেই বন্ধ করতে পারি, যাতে আগামী দিনে সেই ছোট জায়গাগুলো থেকেই আপনাদের বড় কোনো আকার শারীরিক সমস্যার ধারণ না করে। আপনাদের জন্যই আজকে লাইভ ফোন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তেই যারা বাইরে বেসিক্যালি ওয়ার্কিং রয়েছে, কিংবা ওয়ার্কিং বললেও ভুল হবে, বাইরের চটকদার খাবারের প্রতি আমাদের কিন্তু একটা টান ইতিমধ্যেই অনেক বেড়ে গিয়েছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাড়ির থেকে বেরোচ্ছি ফাস্টফুডের দোকান, আর সত্যি সত্যি একটা লোভনীয় ব্যাপার, বাচ্চা বড় প্রত্যেকের। তার সাথে সাথে কিন্তু পেট জনিত সমস্যা এবং সেখান থেকে লিভার জনিত সমস্যা। স্যার, সত্যি কি আমাদের বাইরের খাবার এত বেশি আমরা কনজিউম করছি বলে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, নাকি অন্য কোনো কারণও রয়েছে সেটা আমরা তো বুঝতে পারছি না এই মুহূর্তে? যদি একটু বলেন। দেখুন, আজকে যে আপনি বললেন যে এই ঘর থেকে বেরোলেই হাজার একটা কিন্তু খাবারের দোকান, এই ফুড ইন্ডাস্ট্রি কিন্তু আজকাল একটা বিশাল বড় একটা বুমিং। দেখবেন অন্য কোনো দোকান চলুক না চলুক, খাবারের বিজনেস কিন্তু প্রচন্ডভাবে চলে। শুধু রেস্টুরেন্টে গিয়ে নয়, দেখবেন আজকাল এরকম হোম সার্ভিসও হয়ে গেছে, যারা এসে আপনার ঘরে যে কোনো 24 ঘন্টার যে কোনো একটা সময় কিন্তু আপনাকে দিয়ে দেবে ডেলিভারি, রাত 2টো হোক 1টা হোক যে কোনো সময়। তার এটার ওপরে আসক্তি কিন্তু মানুষের প্রচন্ড বেশি, ঠিক আছে, খাবারের প্রতি। এবার খাবারের মধ্যে আমাদের আগে একটু বুঝে নিতে হবে যে লিভারের যে সমস্যাগুলো, তার মধ্যে সবচেয়ে কমন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ঠিক আছে, আজকাল একটুই যারা ধরুন একটু বাল্কি হয়েছে, একটু মোটা হয়ে আছে, বা ধরুন যাদের দেখা যাচ্ছে ফুড হ্যাবিটটা একটু খারাপ, তাদের মধ্যে কিন্তু এটা দেখা যাচ্ছে। খারাপ বলতে আমি বলবো যারা একটু বেশি বাইরের খাবারগুলো বেশি করছে, তার কারণটা হচ্ছে এই যে ফ্যাটটা জমে, এটা কোত্থেকে জমে? আমরা যে খাদ্য খাবারগুলো বাইরের খাই তার মধ্যে যেই বেসিক জিনিসটা থাকে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা স্টার্চ থাকে। সবগুলোর মধ্যেই কিন্তু দেখবেন হয় চালের তৈরি, না হলে হচ্ছে আটা বা ময়দার তৈরি। ঠিক আছে, এইখান থেকে কার্বোহাইড্রেট যেটা আমাদের শরীরে যাচ্ছে, সেই পরিমাণে কিন্তু আমরা হয়তো সেই কার্বোহাইড্রেটটা যখন গ্লুকোজে কনভার্ট হচ্ছে, আমরা সেটাকে ইউটিলাইজ করছি না। ঠিক
ঠিক আছে? তো যেটা এক্সট্রা হয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমাদের লিভার সেটাকে স্টোর করে দিচ্ছে, সেখান থেকে কিন্তু ফ্যাটি লিভারটা তৈরি হচ্ছে। তো এইটা হচ্ছে বেসিক কারণ। তো আমাদের যদি ফ্যাটি লিভার ঠিক করতে হয়, আর বিশেষ করে যেটা নন অ্যালকোহলিক, মানে অ্যালকোহল না খেয়েও যাদের ফ্যাটি লিভার হচ্ছে, তাদের কিন্তু এই খাবারের দিকে বিশাল বড় দৃষ্টি দিতে হবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি সুদর্শন দাস। হুম, কোথা থেকে কথা বলছেন? সুদর্শন দাস কথা বলছি বেহালা থেকে। বেহালা থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো, ভীষণ পেট ব্যথা করছে হুম, আর কোনো খাদ্য খাবার খেলে খাওয়ার পর পরে চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, নিচু হয়ে কোনো কিছু কাজ করতে গেলে পেটে লাগছে, মনে হচ্ছে যেন পেটে যেন ফ্যাট বা চর্বি জমে গেছে, বুঝতে পারছি না। এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? এবং দীর্ঘদিন ধরে পেটে লাগছে, প্রায় মাস 4-5 ধরে। আর ইদানিং মাস 6 হলো আবার কোমর বা পেটটা একটু বেড়ে গেছে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 27। 27। শুনুন স্যার, আচ্ছা, আপনার যেটা লাগছে বলছেন, মানে চলাফেরা করতে গেলে, নিচু হতে গেলে মানে চাপ লাগছে, তাই বলছেন তো? হ্যাঁ, পেটে চাপ লেগে প্যান্ট গুলো চাপ হয়ে গেছে। হুম। দেখুন, আপনার তার মানে ওজনটা বেড়েছে, এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবং এই ওজনটা বেড়েছে, তার মানে সেই ওজনটা কিন্তু হেলদি ওজন নয়। মানে ধরুন একজন যে খেলোয়াড়, ধরুন একজন পালোয়ান, তার ওজনটা যখন বাড়ে তার কিন্তু মাংসপেশির শক্তিটা বেশি বাড়ে। কিন্তু একজন সাধারণ মানুষের যখন পেটটা বেড়ে যায় বা ওজনটা বেড়ে যায়, দেখা যায় বেশিরভাগটাই ফ্যাটের ওজন যেটা বেড়ে গেছে। তো এই যে ওজনটা ফ্যাটের বেড়ে যাচ্ছে, যতটুকু থাকা দরকার শরীরে ফ্যাট তার থেকে অত্যাধিক হয়ে যাচ্ছে। এটা দুভাবে আমাদের পেটে জমে। একটা হচ্ছে কি বলবো, ভিজারাল ফ্যাট বলে, যে আমাদের যে অর্গানগুলো তার উপর একটা ফ্যাট চর্বি জমে যাওয়া, যেটা আমরা ফ্যাটি লিভার বলছি, সেটাও একটা তার মধ্যে। আরেকটা হচ্ছে কি, আমার যে সাবকিউটেনিয়াস ফ্যাট, ঠিক আছে, যে আমাদের যে স্কিনের যে লেয়ারগুলো আছে তার নিচে একটা প্রলেপ পড়ে যায় সেখান থেকে। তো এবার যদি ভিজারাল ফ্যাট হয়, মানে আমার যে অর্গানসগুলো তার মধ্যে ফ্যাট থাকে, সেটা কিন্তু খুব মারাত্মক, ঠিক আছে? তো সেটা কিন্তু খুব ক্ষতিকারক, যেটা আমি বলতে চাইছি। তো এই যে বসলে চাপ লাগছে বা টাইট লাগছে, তার কারণটা কি? আপনার যে পেটের মধ্যে যে চর্বিটা অতিরিক্ত মাত্রায় জমে গেছে, সেই ক্ষেত্রে কি হয়, আপনার যে একটা ডায়াফ্রাম বলে একটা পর্দা থাকে, যেই পর্দাটা পেটের ওপরের অংশ আর নিচের অংশকে আলাদা করে, তার উপরে চাপ পড়ে। এবং সেটা চাপ পড়লেই আপনার কিন্তু দেখা যাবে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, পুরো ভালো করে নিঃশ্বাস নিতে পারছেন না, পেটের মধ্যে একটা যেন কি আটকে রয়েছে মনে হচ্ছে, কষ্ট হচ্ছে, চলাফেরা করতে গেলে কষ্ট হবে। এই সবগুলো প্রবলেম কিন্তু আপনি ফিল করবেন। তো এটাকে ঠিক করতে গেলে প্রথম যেটা আপনার করতে হবে, প্রথম আপনার কি করতে হবে, আপনি নিজে ভেবে দেখবেন আপনার খাদ্যাভ্যাসটা কি আছে। সেটা একটা ব্যালেন্সড ডায়েট, একটা সুষম আহার আপনার কিন্তু করতে হবে, যেখানে কি থাকবে, আপনার সারা প্লেটের মধ্যে যতটাই পরিমাণে খান তার হাফ হাফ থাকবে আপনার সবজি, শাক বা সবজি, শাক সবজি মিলিয়ে হাফ পোর্শনটা থাকবে প্লেটের। প্লেট ছোট হোক বড় হোক, এটা আপনার মাথায় রাখবেন। দ্বিতীয় যে হাফটা আছে তার এক ভাগ, সেটাকে আবার হাফ করে এক ভাগ হবে আপনার ভাত, রুটি, এই ধরনের খাবারগুলো। আরেক ভাগ থাকবে কিন্তু প্রোটিন খাবার, সেখানে ডাল থাকবে, পনির থাকবে, মাছ, মাংস, ডিম, যে যেটা খাচ্ছে থাকবে, এই ধরনের জিনিসগুলো থাকবে। তাহলেই কিন্তু দেখবেন আপনি সব ধরনের খাবার আপনার শরীরে যাচ্ছে, মিনারেল ভিটামিনের কোনো অভাব হচ্ছে না, এবং তার সাথে সাথে যে পরিমাণটা আপনার শরীরে ঢোকা উচিত সেই পরিমাণ অনুযায়ী আপনি খাচ্ছেন। এবং তখন দেখবেন আপনার কিন্তু এখন যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটাও কিন্তু আস্তে আস্তে কমা শুরু করবে, আর বাড়বে না। দ্বিতীয়ত হচ্ছে খাওয়ার যে টাইমিংটাও আপনার মেনে চলতে হবে। সকালবেলা যদি 8টার সময় ব্রেকফাস্ট শুরু করেন, বিকেল 8টার মধ্যে আপনার রাত্রের ডিনার কমপ্লিট করে ফেলতে হবে। রাতের 8টার পর দেখা গেছে যে আমাদের প্যানক্রিয়াসের যে কর্মক্ষমতা সেটা কমে যায়। অটোমেটিক প্যানক্রিয়াসের কর্মক্ষমতা কমে গেলে সেখানে কিন্তু আমাদের কিন্তু এই যে ইনসুলিনের সিক্রেশন সেটাও কিন্তু গন্ডগোল হয়, এবং ইনসুলিন ঠিকমতো কিন্তু কাজ করতে পারে না। তাই ওই টাইমটায় আমার অ্যাভয়েড করতে হবে, তার আগে আমার খাদ্য খাবার খেয়ে নিতে হবে। এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খাবেন সারাদিনে, মোটামুটি 50 ml পার কেজি বডি ওয়েট। আপনার যদি 1 কেজি ওজন হয় তাহলে আপনি 50 ml খাবেন, যদি 100 কেজি ওজন হয় তাহলে 5 লিটার খাবেন। এইভাবে হিসাবটা করে আপনি করে দেখে নেবেন। এগুলো করবেন, রেগুলার একটু হাঁটার মধ্যে থাকবেন। আপনি দৌড়ানোর ব্যাপার নেই, কারণ আপনার হেলথ কন্ডিশন আমরা জানি না, আপনার মাত্র 35 বছর বয়স, হার্টের কোনো সমস্যা আছে কিনা, হাইপার টেনশন আছে কিনা, এইসব আছে কিনা কিছুই জানি না। এইভাবে কিন্তু আপনার মেনটেন করতে হবে রেগুলার।
তার পাশাপাশি যদি চাইছেন এটাকে পার্মানেন্টলি ঠিক করে নিতে আর তার রিলেটেড আরো কোনো প্রবলেম আছে কিনা সেটা জেনে নিতে, তাহলে অবশ্যই বলবো আমাদের কাছে একবার হেল্পলাইনে কল করে চলে আসুন। ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি সঠিক পরিমাণে সঠিক সময়ে আহার এবং জল যে কোনো জিনিস যদি সঠিক পরিমাণে খাই এবং সঠিক সময়ে খাই তাহলে কিন্তু আমরা পেট জনিত সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারবো। দেখুন তো আমাদের পুরো বডির মধ্যে পেটটা কিন্তু অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে কিন্তু আমাদের বডির সমস্ত কিছু কন্ট্রোল হয়ে থাকে। আর সেই পেট যদি আপনাদের সমস্যা করে তাহলে কিন্তু আমাদের মনে হয় না আজকের দিনটা কিরকম লাগছে কিংবা আপনার শরীরটাও ম্যাচ ম্যাচ করছে। আমরা কিন্তু এই কারণগুলো বুঝে উঠতে পারি না। তাই যদি আপনি সঠিক পরিমাণে আহার এবং বিহার করেন তাহলে কিন্তু অনেকটাই সুস্থ থাকতে পারবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি, অরবিন্দ দাস। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা বলবেন এবং আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 30+। আর সমস্যা হচ্ছে যে মানে আমার পেট ব্যথা হচ্ছে, আর মানে খিদে পাচ্ছে না, বমি বমি ভাব লাগছে, তার সঙ্গে সর্দি কাশি, তো এটা নিয়ে একটু জানবো। আচ্ছা, এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই তো মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেলো দেখাচ্ছিল। 1 সপ্তাহ আগে। তা কোনো ডাক্তার দেখিয়েছেন? না, দেখাইনি, মানে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম কিন্তু সেটা কমেনি। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা দেখুন, আপনার যে পেটের যে সমস্যাটা বলছেন, আপনার খাদ্য খাবারের ধরনটা কেমন? সকালে তো মুড়ি খাই, তারপরে দুপুরে ভাত, আর রাত্রে আবার ভাত বা রুটি। আচ্ছা, কষ্টটা কি হচ্ছে, একদম পারফেক্ট কষ্টটা বলুন একবার আপনি। পেট ব্যথা হচ্ছে আর বমি বমি লাগছে, খিদে পাচ্ছে না। আচ্ছা, এইটা কি এবার প্রথম হয়েছে না আগেও হয়েছে? আগেও হয়েছিল একবার, আচ্ছা। কিন্তু সেটা মাঝখানে কমে গেছিল, আবার তো 1 সপ্তাহ ধরে এটা হচ্ছে। আর আপনার পায়খানাটা কি পরিষ্কার হয়? মাঝে মাঝে হয়। না, মাঝে মাঝে পরিষ্কার হয়, মাঝে মাঝে ঠিক হয় না, তাই তো? হ্যাঁ। এখন কি ঠিক হচ্ছে? না, এখনো ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে প্রবলেমটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে খাদ্য খাবার খাচ্ছি এখানের থেকে কিন্তু রেগুলার আমাদের খাদ্য খাবার যে হজম হওয়ার প্রক্রিয়াটা, হজম হয়ে ভালো জিনিসটা যেটা আমাদের নিউট্রিশন বলি বা যেটা আমাদের শরীরের প্রয়োজন, সেটা আমাদের বডি অ্যাবজর্ব করে নেয়, রক্তে পাঠিয়ে দেয়, রক্ত থেকে শরীরের প্রত্যেকটা কোষে কোষে সেই পুষ্টিটা ছড়িয়ে পড়ে। যেই পার্টটা আমার প্রয়োজন নেই, ধরুন আমি বলছি একটা, আপনি আখের যে একটা রস দেখেছেন, লোক এটা যে একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনে বানানো হয়, কি হয়, রসটা চলে আসে একটা গ্লাসের মধ্যে আর ছিবড়েটা আলাদা হয়ে যায়। ছিবড়েটা কি করে, ফেলে দিতে হয়। ছিবড়েটাকে নিশ্চয়ই আপনার সেই রসের সাথে আবার খাইয়ে দেবে না, বা ওটা কিন্তু শরীরের প্রয়োজন নেই। পেটের ভিতরেও তাই হয়। আমরা যখন খাদ্য খাবার খাই, যেই পুষ্টিটা, নিউট্রিশনটা আমাদের শরীরের জন্য দরকার, সেটা কিন্তু আমাদের বডি অ্যাবজর্ব করে নিল। এবার যে ছিবড়ে জিনিসটা যেটা বলছি, সেটা কি হয়, সেটা কিন্তু আমাদের মল তৈরি হয়। এই মল তৈরি হয় কি হয়ে আমাদের শরীর থেকে আস্তে আস্তে নড়তে নড়তে এসে আমাদের যে মল, যেখান দিয়ে মল দ্বার আছে সেখান দিয়ে সেটা সময় মতো বেরিয়ে যায়। এই যে কি হলো, এটা যখন বেরিয়ে গেল, তার মানে কি আমার পেটটা পরিষ্কার হয়ে গেল, মলটা কিন্তু থাকলো না। এবং আমাদের প্রত্যেকের এই খাবার দাবারের প্রসেসটা হতে গিয়ে শরীরের মধ্যে কিন্তু গ্যাস নর্মালি তৈরি হয়। এই যে গ্যাসটা তৈরি হয়, ডেইলি তৈরি হয়, কিন্তু এই গ্যাসটা আমাদের শরীরের সাথে থেকে বেরিয়ে যায়। অনেক সময় আমাদের বুঝতে পারি যে একটা নিম্নগামী একটা গ্যাস বেরিয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় আমরা বুঝি না, যেহেতু আমরা মল ত্যাগ করি তার সাথেই বেরিয়ে যায়। ঠিক আছে? তো এইটা যদি না বেরায় তাহলে কিন্তু প্রবলেমটা তৈরি হয়। এবার এটা বেরায় না কেন? যখন মল ত্যাগ করি মলের সাথে বেরিয়ে যায় গ্যাসটা, কিন্তু যখন মল আমাদের আটকে যায়, পরিষ্কার হয় না আমাদের পায়খানা, তখন কিন্তু দেখা গেছে যে এই গ্যাসটা আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে যেতে থাকে, বিভিন্ন অংশে যায় এবং সেখানে ব্যথার সৃষ্টি করে, ওপর ঊর্ধ্বমুখী হয়, ওপর দিকে আসতে থাকে। অনেক সময় আমরা দেখবেন ঢেক দিতে থাকি, ঢেকের মধ্যে দেখবেন অনেক সময় যে খাদ্য খাবারটা খেয়েছি তারই গন্ধ পাওয়া যায়। দেখবেন অনেক সময় রিচ খাবার কেউ যদি বিয়ে বাড়ি খেয়ে আসে, অনুষ্ঠান বাড়ি, দেখবেন সে ঢেক দিচ্ছে, সে বলে যে আমার সেই মাংসেরই গন্ধ পাচ্ছি, সেই মাছেরই গন্ধ পাচ্ছি। কেন হয় ওগুলো? কারণ ওটা আমার খাবারটা হজম হয়নি ঠিক মতো। ঠিক আছে? তো এই গ্যাসটাকে যদি রোধ করতে হয়, প্রথম কথা, তাহলে আমার কিন্তু পায়খানাটাকে পরিষ্কার রাখতে হবে। তার পাশাপাশি যদি গ্যাসটা ভেতরে থাকে, ব্যথার যেমন সৃষ্টি করে তেমনও পেটটাকে ভার করে রাখবে।
পেটটা যখনই ভার হয়ে থাকবে তখন কিন্তু আমার খিদে পাবে না। এইটা কিন্তু একটা বড় সমস্যা। এটাকে ঠিক করতে গেলে আপনার কি করতে হবে, খাদ্য খাবারের হ্যাবিটটা এমন রাখতে হবে যাতে তার মধ্যে অনেক বেশি ফাইবার জাতীয় খাদ্য খাবার থাকে। ফাইবার যত বেশি থাকবে তত কিন্তু দেখা যাবে আপনার পায়খানাটা পরিষ্কার হচ্ছে। পায়খানা যখনই পরিষ্কার হবে আপনার এই গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে। গ্যাসের সমস্যা ঠিক হলে আপনার পেট ভার হয়ে থাকবে না, খিদেও পাবে, আর আপনি ঠিকমতো খেতে পারবেন। তার সাথে সাথে যদি শরীরের মধ্যে অ্যাসিডের মাত্রাটা খুব বেড়ে যায় কোনো কারণে, খাদ্য খাবারের ধরনের জন্য হজম হচ্ছে না ঠিক মতো তার জন্য, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার অনেক সময় বমিও পাবে। কারণ যদি বদহজম হয়ে যায়, শরীর চাইবে সেটা হয় লুজ মোশন করে সেটা পেট থেকে বের করে দিতে, না হলে বমি করে মুখ দিয়ে সেই মানে মানে হজম না হওয়া খাবারটাকে বের করে দিতে। এইভাবে কিন্তু আমাদের শরীর একটা সুন্দর একটা মেশিনের মতো কাজ করে যাতে সে সুষ্ঠুভাবে চলতে পারে। তাই এত সিস্টেম করা রয়েছে। কোনো একটা প্রবলেম হলেই বলবো দেরি না করে আমাদের সাথে ফোনে কথা বলুন, একটা হেল্পলাইন নাম্বারে বুকিং করে আমাদের কাছে চলে আসুন, আমাদের ডাক্তারবাবুদের পরামর্শ নিন, দেখবেন যে কোনো সমস্যা থেকেই কিন্তু আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই, আর সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিংবা ভয় পেলে একদমই চলবে না। যাতে আপনাদের সেই শরীর খারাপ আগামী কিংবা পরবর্তী দিনে ফিরে ফিরে না আসে, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে যাতে আপনারাও আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। তাছাড়া কোন ডাক্তারবাবুকে আপনারা কোন সময় কোন চেম্বারে পাচ্ছেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, তাছাড়া যাবতীয় তথ্য যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি অভিক বলছিলাম নমস্কার। আলুঘাট থেকে। হ্যাঁ বলুন অভিক বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয় জানতে চাইছিলাম। নিজের বিষয়। আচ্ছা বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স 39। সমস্যা হচ্ছে এই গরমটা বেশি পড়তে দেখছি যাই খাবার খাই না কেন গ্যাস হয়ে যাচ্ছে, আচ্ছা। জিরো হয়ে যাচ্ছে, বুক জ্বালা জ্বালা করছে এবং খুব গ্যাস পরিমাণে প্রচুর হয়ে মানে এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন, কোনো প্রিকশন নিয়েছেন? ডাক্তার তো দেখাইনি, কিন্তু ডাক্তারবাবুরা যে বলেন না গরম জ্বরের আচ্ছা, সেগুলো খেয়েছেন, তাতে আপনি রিলিফ খেয়েছিলাম। পান? হ্যাঁ, ওটা ভালো পেয়েছি, কিন্তু আবার দুদিন পর আবার একদম একদম, শুনুন স্যার বলছেন বাকিটা। দেখুন, একটা কথা মাথায় রাখবেন যে আমরা যে খাদ্য খাবারগুলো খাই, দেখবেন প্রকৃতি কিন্তু কিভাবে খাদ্য খাবারগুলো সৃষ্টি করে, যেই সিজনে যেই খাদ্যগুলো দরকার সেই সিজনে কিন্তু তার উৎপাদন হয়। এবং আজকাল যদিও 12 মাসই দেখবেন এখনো আপনি ফুলকপি পাবেন। আপনি মাথায় রাখবেন যে যেই সিজনে যেগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খেলেই আমাদের শরীর কিন্তু একদম সঠিকভাবে ফাংশন করে। এটা প্রকৃতির নিয়ম। আমরা আজকাল প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করছি বলেই কিন্তু আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, রোগগুলো দীর্ঘমেয়াদী হচ্ছে, অনেক রোগ থেকে দেখা যাচ্ছে ক্যান্সারের মতো খারাপ রোগের সৃষ্টি শিকার হচ্ছি আমরা। কেন আজকাল এত ক্যান্সার বেড়ে গেছে? তো যেই সিজনে যেই খাবারটা খাওয়া দরকার সেই সিজনে যদি আমি সেই খাবারটা খাই তাহলে দেখা যাবে আমার কিন্তু সমস্যাগুলো হচ্ছে না বা অনেক কম হবে। যেমন ধরুন এই গরমের সিজনে কি দেখি আমরা, যেসব ফলগুলো খুব হালকা টাইপ, সেই হালকা ফল সবজিগুলো কিন্তু এই সময় পাওয়া যায়। যেমন ধরুন লাউ পাওয়া যায়, লাউটা এই টাইমটাতে বেশি পাওয়া যায়। তারপর আবার কি দেখবেন, পটল, পটলটার মধ্যেও কিন্তু রসের একটা ভাব আছে, যদি ওপর থেকে সেটা না দেখা যায়, হালকা কিন্তু। ঝিঙে, মানে ওগুলো দেখবেন অনেকটা আপনি রান্না করলেও আস্তে করে ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কেন? কারণ তার মধ্যে জলের পরিমাণটা বেশি আছে। এই খাবারগুলো কিন্তু এই সময়ে আমাদের অবশ্যই খাওয়া দরকার। আমাদের এই সময় কিন্তু ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের জিনিস যেগুলো শীতকালে বেশি পাওয়া যায় সেগুলো খাওয়া উচিত নয়। আপনি এবার বুঝবেন কিভাবে কোনটা? এখন তো 12 মাসই সব পাওয়া যাচ্ছে। দেখবেন বাজারে যখন প্রথমে কোনো একটা সিজন চেঞ্জ হয়, নতুন যে সব সবজিগুলো ওঠে তার দাম সবচেয়ে বেশি। আমরা অনেক সময় কি বলি যে দাম বেশি এখন খাবো না, কিন্তু তখন থেকে ওই খাবারগুলো খাওয়া উচিত। কারণ তখন ওটা নতুন এসছে বাজারে, মানে তার প্রোডাকশন ওই সিজনে শুরু হয়েছে, ওটাই সবচেয়ে ঠিক সময়। এবং আবার একটা টাইম দেখবেন তার দামটা একদম কমে গেছে, কারণ তখন
তার প্রোডাকশন অনেক হাই হয়ে গেছে, অনেক বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এই সময় অবধি কিন্তু আপনি ঠিক খাবেন। কিন্তু যখন একবার দামটা কমে গেল, তারপরে যখন আবার দামটা বাড়ছে, সাথে সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখবেন তখন মানে ওটা কিন্তু কোল্ড স্টোর থেকে আসছে, ওটা সঠিক সময় নয়, সেটা কোল্ড স্টোর থেকে আসছে। তার দেখবেন টেস্টও আলাদা, রং বদলে গেছে, এখন তো যদিও কালার দেয় অনেক কিছুতে, কিন্তু দেখবেন তার স্বাদটা এক থাকবে না। এইভাবে একটু বেছে নিয়ে একবার করলেই দেখবেন 12 মাস আপনি এইভাবেই বুঝে যাচ্ছেন, বছরের পর বছর আপনি বুঝে যাবেন। কিছু কিছু সবজি আছে যেগুলো 12 মাস তৈরি হলেও ওগুলোও কিন্তু কোল্ড স্টোর থেকে আসে। যেমন ধরুন আলুটারও কিন্তু একটা সিজন আছে, যেই সিজনে ওটা তৈরি হয়, সেই সিজনেই আলুটা খেলে কিন্তু বেটার। তাহলে কি হবে, আমার শরীরের মধ্যে যেরকম ভেতরে যেরকম পরিবেশ তৈরি করার দরকার, সেটা গরমকালে যেমন ঠান্ডা করা দরকার, কারণ হচ্ছে আমাদের বডি আস্তে আস্তে হিট হতে থাকে বেশি রোদ্রের তাপে, সেই জন্য ওই ধরনের খাদ্য খাবার খেলে আমার শরীরটা ঠান্ডা হবে। যেমন কি ফলের ক্ষেত্রেও তাই, রসালো ফলগুলো দেখবেন, আম, তারপরে বাতাবি লেবু, মৌসম্বি, এগুলো কিন্তু সব গরমকালের, কারণ এই সময় শরীরকে ঠান্ডা করার জন্য এবং শরীরের থেকে যে এত বেশি ঘাম হয়ে যায় সেটাকে ঠিক করার জন্য কিন্তু আমাদের এই রসালো ফলগুলো খেতে হবে, তার জন্য ওটা আমাদের মাথায় রাখতে হবে। এইভাবে যদি আপনি খাওয়া দাওয়া করেন, দেখবেন আপনি অনেক কিন্তু ভালো থাকছেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে শুধুমাত্র এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু আপনাদের জন্য এই মুহূর্তে বনগাঁতে থাকছেন ডক্টর এস ভাদুরী, ক্যানিংয়ে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আর কাকদ্বীপে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড় তাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর সানডে ল্যান্ডসটাউনে যে চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, সেখানে কিন্তু স্পেশাল চেম্বার আপনাদের জন্য করবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। আপনারা যারা যারা স্যারকে দেখাতে চাইছেন কিংবা দেখাবেন বলে মনে করছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কাইন্ডলি একটু ফোন করে যোগাযোগ করে নেবেন কোন সময় কোন টাইমে আপনারা ডক্টর বি শর্মাকে ল্যান্ডসটাউনের স্পেশাল চেম্বারে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে ডাক্তারবাবুরা ছুটে ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হবেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সেই শরীর খারাপ থেকে তো ওভারকাম করতে হবে, লাইফে আবারও উঠে দাঁড়াতে হবে। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের জন্য কিন্তু আপনাদের যুদ্ধে সহযোদ্ধা হয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। আর আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি ডাক্তারবাবুরা কিন্তু যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করে থাকেন। আর আপনারা জানেন যে কোনো সমস্যার রুট জানাটা কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ শারীরিক সমস্যা যদি রুট থেকে ট্রিটমেন্ট করা না হয় তাহলে কিন্তু সেই শারীরিক সমস্যা বারবার ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুদের জয়, কারণ ডাক্তারবাবুরা জানেন যে রুট থেকে ট্রিটমেন্ট করাটা
কতটা প্রয়োজনীয় শারীরিক সমস্যাকে নিমেষে তার সমাধান করার জন্য। আর তার জন্যই কিন্তু এখানকার ডাক্তারবাবুরা রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন, যাতে আপনারা আগামী দিনটা খুব সুন্দরভাবে হেসে খেলে কাটাতে পারেন। আমরাও চাই যে আপনারা আগামী দিন এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটান। তার জন্যই তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আর এই মুহূর্তে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আমরা দেখে নেব তারই একটা ঝলক। আপনার নাম? বাণী দত্ত, কোথায় বাড়ি আপনার? পশ্চিম পুটিয়ায়। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটু ব্যথা, অস্টোরাইটিস হাঁটু ব্যথাতে ভুগছি। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? তাও ধরো বছর 6। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই সাময়িক অ্যালোপ্যাথি। তাতে কিন্তু কোনো সুরাহা পেয়েছিলেন? পেয়েছিলাম অল্প, কিন্তু এইরকম ডাক্তারবাবুর মতন লোককে দেখিয়ে এইরকম সুরাহা পাইনি। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা হ্যাঁ। ডক্টর বি শর্মার আন্ডারে আপনি কতদিন রয়েছেন? এই তো প্রায় 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিন। হ্যাঁ। আগে 15 দিনের ওষুধ খেয়েছিলেন। হ্যাঁ, 15 দিনের ওষুধ খেয়ে আপনি কতটা সুস্থ বোধ করেছেন? অনেক অনেক সুস্থ। আমি এখন দিব্যি হাঁটা চলা করতে পারি। আমি পায়ে নিকাপ পরতে আমার লাগে না। আগে আমি নিকাপ ছাড়া কাজ করতে পারতাম না। ওপর নিচ নামতে গেলে একটু কষ্ট হতো, কটকট করতো, কিন্তু এখন আমার নিকাপ লাগে না। আমি একদম দিব্যি ওপর নিচ নিকাপ ছাড়া। মানে 15 দিনের ওষুধ খেয়ে আপনার অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 5 এ ছিল, হ্যাঁ। সেখান থেকে আপনি এখন কতটা ভালো আছেন? অনেক অনেক ভালো আছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন খুব ভালো আছি, খুব ভালো আছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এই 15 দিনের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম রাজা সেন। কোথায় বাড়ি আপনার? আমার আনন্দপালিত রোডে বাড়ি। কি প্রবলেমে ভুগছিলেন আপনি? আমার আর্থারাইটিস আছে, ওই আর্থারাইটিস প্রবলেমে আমি ভুগছিলাম। এছাড়া আমার ওভারওয়েট ছিল, একটু প্রেশারও হাই ছিল। কতদিন এই রোগে ভুগছেন? আমি এই দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি এই 1 রোগে বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো সুফল অ্যালোপ্যাথি? পাইনি। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ফল সেরকম এনবিপি হয়নি। ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে কতদিন আছেন? আমি এখানে 45 দিন আছি। 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসে আপনি ওষুধ খেয়ে কতটা ভালো আছেন? আমি প্রায় 60% ভালো আছি। 60% ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসায় আগের থেকে আপনি এখনটাই অনেকটাই অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। হেঁটে চলে বেড়াতে পারছি, যেটা আমি আগে পারতাম না। এখন অনেকটাই ভালো। হাঁটুটা লক হয়ে গিয়েছিল, হাঁটুটা এখন খুলে গেছে। আমি এখানে থেরাপি নিয়েছিলাম, পঞ্চকর্মা থেরাপি, খুবই ভালো হয়েছে এবং তাতে আরো আমি ফলপ্রসূ হয়েছে। এর জন্য আরো ভালো লাগছে এখন। আগের থেকে আপনি অনেক ভালো ভালো আছেন। আছি, অনেকটা ভালো আছি ওকে। আগের থেকে। এবং ওজনটাও আমার কম হয়েছে। ওজন যা ছিল তার থেকে অনেকটা আমার ওজনটাও কম আছে। আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালিত। কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা মানে হাঁটুর প্রবলেম? হ্যাঁ, মানে অস্টিওআর্থ্রাইটিস? অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছি। অ্যালোপ্যাথি? হ্যাঁ, তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি। না। ডক্টর শর্মা, বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপি তে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না। হাঁটতেও পারতাম না। খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপি তে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো, আমি প্রথমে ভাবতেই পারি না। আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন।
তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্ত বিশ্বাস হালদার। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই জানেন আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে শুধুমাত্র যে আপনাদের আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আমাদের বাহ্যিক যে কোনো শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন আজও, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা শুধুমাত্র নিজেদের মুড সুইং না, ওয়েদারের মুড সুইং এর মধ্যে দিয়েও কিন্তু সাফার করছি। দেখবেন অনেক জায়গায় হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে, কিংবা সকালে দেখছেন আবার হয়তো এমন রোদ উঠেছে যে আপনি বাইরে বেরোতেই পাচ্ছেন না, কিন্তু কাজকর্ম তো আমাদের চালিয়ে যেতেই হবে, কিংবা স্কুল কলেজে প্রত্যেককেই যেতে হবে। কত নিজেকে ঢাকবেন, কত নিজেকে প্রোটেকশন করবেন, তার মধ্যে থেকেও কিন্তু সানরে এতটাই তীব্র হয়ে যাচ্ছে দিনের পর দিন যে আমরা কোনো কিছু প্রোটেকশন নিয়ে বাইরে বেরোনো সত্ত্বেও আমরা বিভিন্ন রকম স্কিন জনিত সমস্যার মধ্যে দিয়ে কিন্তু সাফার করছি। আর সত্যি কথা বলতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি কিংবা আপনি প্রত্যেকেই কিন্তু ভীষণ সেলফ কনসাস, প্রত্যেকেই কিন্তু ভীষণ নিজেকে সুন্দর রাখতে চাই। আমাদের চুলের দিক থেকে বলুন, আমাদের ত্বকের দিক থেকে বলুন, কিংবা আমাদের নিজেদেরকে দেখার দিক দিয়ে একটু কিছু সমস্যা হলেই আমরা কিন্তু অত্যন্ত ঘাবড়ে যাই। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই যে সমস্যার যাবতীয় তথ্যগুলো যারা খুব সুন্দরভাবে বলতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকেও আমরা আলোচনা করব স্কিন জনিত সমস্যা নিয়ে। আর এই সমস্যার সমাধান যিনি সহজেই দিতে পারবেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যার অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার আজকের দিনে দাঁড়িয়ে মানে শুধুমাত্র বাইরের লোকেদের কথাই বলবো না, আমি নিজেও ভীষণ সেলফ কনসাস, মানে নিজেও খুব পারফেক্ট থাকতে পছন্দ করি, যে আমার চুলটা ঠিক থাকুক কিংবা আমার স্কিনটাও ভালো থাকুক। কিন্তু আমাদেরকে যারা ওয়ার্কিং বেরোতেই তো হচ্ছে, এবং যতই নিজেদেরকে একটা সান প্রোটেকশন দিই না কেন, একটা মুখ চোখ হাত ডেকে যতই বেরোই না কেন, কিন্তু দেখা যাচ্ছে সেই প্রোটেকশনটা আলটিমেটলি কোথাও গিয়ে আমরা করতে পারছি না। সেই কোনো না কোনো একটা স্কিন সমস্যা কিন্তু চলেই আসছে। তো এই সমস্যাটা কেন আসছে যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি বলবো যে একটা ব্যাপার খুব মহিলাদেরকে সাফার করায়, সেটা ধরুন যেটা আমরা বলি মেচেদার সমস্যা। এই মেচেদার সমস্যাটার একটা বড় কারণ হচ্ছে কিন্তু হরমোনাল ডিসঅর্ডার। কি হয় দেখবেন, যাদের একটু বয়স বেড়ে গেছে, মাঝবয়সী যাদের মোটামুটি ধরুন 35-40 এই সময়, সেখান থেকে দেখা যায় যে তাদের ক্ষেত্রেই দেখা যায় এই মেচেদার সমস্যাটা আসছে। আরও কিছু সমস্যা দেখা যায় মেচেদের যখন কিছু প্রেগনেন্সি আসে কারো, ঠিক আছে। এখানে ওটাকে বলা হয় যে মাস্ক অফ প্রেগনেন্সি। মানে দেখবেন যখন কারো একটা প্রেগনেন্সি আসে সেই সময় অনেকের ক্ষেত্রে দেখবেন গালগুলো কালো হয়ে গেছে, নাকের উপরটা কালো হয়ে গেছে, যেন মনে হবে একটা প্রজাপতি বসে আছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু দেখা যায়, কারণ তখন একটা হরমোনাল চেঞ্জেস হয়। আবার অনেকের ক্ষেত্রে ওই সমস্যাটাই যখন বাচ্চা হয়ে যায় তারপরে দেখা যায় আস্তে 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 ঠিক হয়ে গেছে। এটা মানে এমনিতেই ঠিক হয়ে যায়, কারণ হরমোনটার যে পরিবর্তনটা হয়েছিল সেটা আবার আগের জায়গায় চলে এসছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের ধরুন কি বলবো পিরিয়ডসের গন্ডগোল আছে, বা ধরুন সিস্ট টিউমার এইসব কিছু আছে, বা ধরুন মেনোপজের টাইম, সেই সময়ের টাইমগুলোতে দেখা যায় যে অনেকেরই কিন্তু এই সমস্যাটা আসছে। তো এটা একটা কি হয় অ্যাকচুয়ালি আমাদের স্কিনে এবং চুলের গোড়ায়, সেখানে কিন্তু মেলানিন বলে একটা পদার্থ থাকে। সেই মেলানিনটার কাজ হচ্ছে আমার স্কিনকে বা চুলকে কালো রং দেওয়া। এইবার এই বিভিন্ন কারণে ধরুন যারা বেশি সূর্যের আলোতে থাকে, কোনো সানস্ক্রিন প্রোটেকশন নেয় না, তাদের ক্ষেত্রেও হতে পারে। যাদের হরমোনাল প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। লিভার যদি কারো খুব বেশি গরম থাকে, মানে ঠিক না থাকে বলবো, তাদের ক্ষেত্রেও হতে পারে। এই সমস্যাগুলোর থেকে কি হয় যে ওই যে কালো পিগমেন্টগুলো বা কালো রঙগুলো স্কিনের ওপরে চলে আসে, এবং বেশিরভাগটাই দেখা যায় যে গালের মধ্যে হচ্ছে, নাকের ওপরে হচ্ছে, এবং ভুরুর ওপরে এই জায়গাগুলোতে বেশি দেখা যায়, এসে ওই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। এতে একজন মানুষ মারা যায় না বা লাইফ থ্রেট হয় না, কিন্তু দেখতে এতটাই বাজে লাগে যে ব্যক্তির হয় সে কিন্তু নিজেকে গুটিয়ে নেয় সবার থেকে, খুব কষ্ট পায় মানসিকভাবে, সে ভেঙে পড়ে, এবং তখন কিন্তু সে
এটা ওটা চেষ্টা করতে গিয়ে দেখা যায় স্কিনটাকে আরো ড্যামেজ করে দিয়েছে। তো এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং এটা একটা কিন্তু মহিলাদের বড় সমস্যা। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি কৌশিক হালদার বলছিলাম। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স হচ্ছে 30। হুম সমস্যা আমার বলতে মানে মুখের স্কিন, ওই যে যখন দাড়ি টাড়ি ফেলা হয় বা কিছু করার পরে মুখের স্কিনে একটা দাগ আসে, ঠিক আছে, ওই চুলকায় র্যাশের মতো হয়ে যায়, হঠাৎ করে কিছুদিন পরে আবার ওটাকে দাগ হয়ে যায়। আবার মানে ওটাকে কিছু যদি আমি ইউজ করি, করে কিছু করতে করতে ওটা ঠিক হয়ে যায়, কিন্তু দাড়ি ফেলাই যায় না আমার। দাড়ি কি আপনি বাড়িতে কাটছেন নাকি ঘরে বাইরে কাটছেন? বাড়িতে কেটে কাটি। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা যেটা হচ্ছে আপনার স্কিনটা প্রচন্ড সেনসিটিভ, ঠিক আছে। এবার কি হচ্ছে, আপনি যখন ওই চামড়াটা, যে কেউ যখন দাড়ি কাটে তখন কি হচ্ছে, ওপরের যে চামড়ার লেয়ারগুলো, ঠিক আছে, সেই লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে ওই ব্লেডের সাথে উঠে আসে। সেখানে যদি ডেড সেল থাকে সেটা উঠে গেল, ঠিক আছে, কিন্তু যদি একটু বেশি কেউ চাপ দিয়ে দাড়ি কাটে, অনেকের ক্ষেত্রে যাদের সেনসিটিভ স্কিন, দেখা যায় যে তাদের কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায় এবং দাড়ি কাটার পর এখানে ছোপ 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 সাদা সাদা হয়ে যায়, অনেকের দেখা যায় যে গোটা গোটা উঠে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রথমে একটা আপনার কাজ করতে হবে। আপনার দাড়িটা যে কাটলেই এটা হচ্ছে, এইটা আপনার মাথায় রাখতে হবে। আমি দাড়ি কিন্তু ট্রিম করে নেব, মানে ছেটে দেব, তাহলে আমার কিন্তু ওই প্রবলেমটা আসবে না। এবার এটাকে যদি পার্মানেন্টলি ঠিক করতে হয় তাহলে কি করতে হবে? প্রথম কথা, আপনি বাড়িতে যখনই এরকম দাড়ি কাটবেন সাথে ফিটকেরি ইউজ করবেন, ঠিক আছে, ফিটকেরিটা ইউজ করবেন। আর যদি আপনার নর্মাল ওই ড্রাই স্কিন থেকে না হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনার কিন্তু রিং রিং হবে, গোল গোল হবে, যেটা রিং ওয়ার্ম আমরা বলি, ঠিক আছে, দাঁত জাতীয়। এবার কি হয়েছে না দেখলে আমরা বুঝতে পারবো না। আর যদি ওটা ড্রাইনেস থেকে হয় তাহলে কিন্তু একটা ময়েশ্চারাইজার অবশ্যই দাড়ি কাটার পর ডেইলি ইউজ করবেন। এটা কিন্তু যে কোনো মানুষেরই করা উচিত। আমরা কি করি যে বেশিরভাগই কি করে যে লোশন ইউজ করে। লোশন ইউজ করলে তার মধ্যে অ্যালকোহল থাকে, ওটা আরো বেশি ড্রাই হয়ে যায়। কিন্তু আপনি যদি কি বলে আপনার ময়েশ্চারাইজার ইউজ করেন শেভিং করার পর, তাহলে কিন্তু ওই জায়গাটা আপনার সফট থাকবে এবং হাইড্রেটেড থাকবে, মানে জলের পরিমাণটা স্কিনে ঠিক থাকবে। আপনি একবার ট্রাই করে দেখুন, যদি দেখছেন এতেও হচ্ছে না, তাহলে কিন্তু বলবো অবশ্যই একবার আমাদের কাছে এসে আপনার দেখিয়ে নিন, স্কিনের একটা কোনো প্রবলেম তার মধ্যে থাকতে পারে। এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্পলাইন নাম্বারে ফোন করতেই হবে। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন কোন সময় কোন চেম্বারে পাবেন, তাছাড়া যাবতীয় অন্যান্য কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই বলছেন যে আমরা যদি নিজেদের প্রতি একটু কনসিয়াস থাকি, নিজেদের প্রতি একটু কেয়ারেবল থাকি, তাহলে কিন্তু অনেকটা থেকেই রোগ মুক্তি আমরা পেতে পারি। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই এমন একটা টাইম, এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা মুহূর্তেই মানুষ কিন্তু বলছেন কোনো না কোনো মানুষের শারীরিক সমস্যা কিন্তু রয়ে গিয়েছে। আজকের ডেটে কেউ কিন্তু মানে আমি আপনি কেউই বলতে পারি না যে না আজকের দিনটা আমি একটু সুস্থ আছি। গ্যাসজনিত সমস্যা হোক কিংবা বড় কোনো শারীরিক সমস্যা মানুষের মধ্যে কিন্তু লেগেই রয়েছে। প্রত্যেকটা ঘরেই দেখবেন আপনি দিন দিন অসুস্থতা বেড়েই চলেছে, কমার কিন্তু কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আর সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু যারা প্রতিজ্ঞাবদ্ধ, যারা আশ্বাস দিচ্ছে আপনি যে শারীরিক সমস্যা দিয়ে এতদিন ধরে সাফার করছেন আর আপনাকে সাফার করতে হবে না, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, মানে আমার ক্ষেত্রেও বলছি যে আমার স্কিন তো প্রত্যেকটা জায়গায় সমান নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাকের এই সাইডটা দেখছি অয়েলি, কিংবা মাথার একটু সাইড দেখলাম অয়েলি, সেইখানে দেখা যাচ্ছে স্যার পিম্পল গুলো বেশি হচ্ছে, কিংবা সেই জায়গাগুলোতেই দেখছি মানে ব্ল্যাকিশের মতন একটু সমস্যা দেখা দিচ্ছে। মানে এটা একটু কি কারণে হচ্ছে যদি একটু বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি আমাদের এক্সেস অয়েল সিক্রেশন হয়, ঠিক আছে, তাহলে কি হয়, আমাদের স্কিনের ওপর যে একটা চকচকে ভাব আমরা দেখতে পাই সেটা হচ্ছে তেল এসে ওখানে ডিপোজিট হতে থাকে। এবার যদি সেখানে কি হয়, নোংরা এসে জমে যায়, কারণ আমরা বাইরে যাতায়াত করছি, এবং আপনি যখন মুখটা ধুলেন তখন দেখা গেল যে লোমকূপগুলো খুললো না, মানে ডিপ ক্লিনজিং হলো না। বা ধরুন আপনারা ধরুন যে কেউ যখন মিডিয়াতে বসেন টিভির সামনে,
তাদের একটা কিন্তু একটা মুখটার ওপরে কিন্তু একটু কি বলবো লাইটের একটা রিফ্লেকশনটা যাতে না হয় তার জন্য একটু পাফ করতে হয়, ঠিক আছে, যাতে লাইটের রিফ্লেকশন না হয়। ওই করতে গিয়ে কি হয়, পাউডার জাতীয় কিছু বা কোনো ক্রিম জাতীয় কিছু ইউজ করলে ওই লোমকূপগুলো কিন্তু আটকে যায়। যখনই এই লোমকূপগুলো আটকে যায় আমাদের ভেতর থেকে একটা সিবাম বলে একটা রস বেরায়, সেই রসটা কিন্তু বাইরে বেরোতে পারে না, তার উদ্দেশ্য হচ্ছে বাইরে বেরিয়ে আসা। যখন বেরোতে পারে না সেখানে কিন্তু একটা সে ফুসকুড়ি মতো বা ধরুন পিম্পলের মতো আকার সৃষ্টি করে। তো এই জিনিসটাকে ঠিক করতে গেলে আপনার কি করতে হবে, আপনার প্রথম কথা হচ্ছে ডিপ ক্লিনজিং করতে হবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের আমাদের ক্লিনজিং ম্যাটেরিয়ালস আছে, সেগুলো দিয়ে ডিপ ক্লিনজিং করতে হবে। দিনে একবার নয় 2বার থেকে 3বার মুখ ধুতে হবে, এবং এই গরমের মধ্যে হোক বা শীতের মধ্যে হোক আমাদের মুখে কিন্তু মাঝে মাঝে জল দিতে হয় মুখটাকে হাইড্রেটেড করে রাখার জন্য। শীতে স্কিন টেনে নেয়, ড্রাই হয়ে যায় বলে হাইড্রেশন দরকার, গরমে ঘাম বেরিয়ে যায় বলে বা জল বেরিয়ে যায় বলে হাইড্রেশন দরকার। দুটো ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা রাখা উচিত, এইভাবে মেনটেন করা উচিত। এবং যারা ধরুন মেকআপ করতেই হয় তাদের কিন্তু রাতের বেলা শোয়ার আগে ডেইলি কিন্তু মেকআপটাকে তুলে নিয়ে ভালো করে ডিপ ক্লিনজিং করে ফেস তারপরে কিন্তু উচিত, না হলে কিন্তু শুধু মানে সেই গোটাগুলো উঠছে বা পিম্পলস উঠছে তাই নয়, স্কিনটাও কিন্তু ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, স্কিনের কোয়ালিটি নষ্ট হয় এবং দীর্ঘদিন থাকতে থাকতে দেখা যাবে স্কিনটা হয়তো একটু সাদাটে ধরন হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা ব্লিচ হয়ে যাচ্ছে, বা দেখা যাবে যে কালো কালো ছোপ ছোপ চলে আসছে। তো এটা মেনটেন করতে গেলে আপনার 3টে জিনিস করতে হয় স্কিনকে মেনটেন করতে গেলে। প্রথম হচ্ছে সেটাকে ক্লিনিং করতে হয়, ভালো ক্লিনজার দিয়ে ক্লিনজিং করতে হয়। তারপরে সেটাকে টোনিং করতে হয়। টোনিং মানে আপনার লোমকূপগুলো যাতে টাইট থাকে, স্কিনটা যাতে টাইট থাকে তাকে টোনিং বলে। আর তার সাথে সাথে এটাকে হাইড্রেট রাখার জন্য আপনার ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। এই 3টে জিনিস রেগুলার করতে হয়। আর রাতে শোবার আগে আপনার অবশ্যই একটা কিন্তু স্কিনের জন্য খাদ্য, যেটা আমরা বলি কোনো একটা মাল্টিভিটামিন বা ধরুন তার মধ্যে স্কিন কেয়ারের মানে বিভিন্ন জিনিস থাকে, সেইগুলো নিয়ে একটা ভালো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা কিন্তু রাতে শোয়ার আগে ইউজ করতে হবে। সেটা হচ্ছে আপনার স্কিনের খাদ্য। সারাদিন স্কিন নষ্ট হলো, ড্যামেজ হলো, তাকে যত্ন নিলাম, রাতের বেলা তাকে পোষণ দিলাম, তাহলে পুষ্টি পেলে ও পরের দিন আবার কিন্তু একদম রিজুভিনেট হয়ে যাবে, আবার ঝকঝকে তরতাজা হয়ে উঠবে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, অজিত মাইতি বলছি মেচেদা থেকে। মেচেদা থেকে, আচ্ছা বলুন। মেচেদাতে অলরেডি কিন্তু বিশর্মার চেম্বার চলছে, আপনি বলুন। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা আর আপনার বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স হচ্ছে 55 বছর। আমার বয়স 55। হ্যাঁ বলুন, শারীরিক সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমি প্রচন্ড মোটা, হ্যাঁ, হাঁটতে বসতে মানে উঠতে বসতে প্রচন্ড হাঁটু ব্যথা, কোমর ব্যথা এগুলো হচ্ছে। এটা ইদানিং মানে যে এই 2 বছর হলো, হ্যাঁ, ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। মানে আপনি কি রোগা হওয়ার জন্য ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ব্যথার জন্য যে মোটা হয়ে আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, স্যার বলছেন। স্যার আমি একটু আলোচনা শুরুর আগে একটু ইন্টারাপ্ট করবো। এই যে মানুষ অনেকেই দেখতে পাচ্ছি আজকাল রোগা হওয়ার জন্য যে মেডিসিন খাচ্ছে, মানে এটা কি সত্যি সত্যি কার্যকরী? এটা তো অন্য কোনো এফেক্টও হচ্ছে আর কি। দেখুন, আমাদের কিছু মেডিসিন আছে যেগুলো ধরুন ওষুধের দোকানে পাওয়া যায়, সেগুলো কিনে খাওয়াটা উচিত না এই জন্যই, কারণ সেগুলো অনেকগুলো ব্যান থাকে। কিছুদিন যখন আবার ধরা পড়ে সেই ওষুধগুলো, সেগুলোকে একদম অবসোলেট করে দেয়। আবার লুকিয়ে লুকিয়ে কিছু ওষুধের দোকান আছে সেগুলোকে বিক্রি করছে। আমি সেদিকে যাব না। আমি চাইবো যে প্রাকৃতিকভাবে কেন এটাকে ঠিক করব না। প্রাকৃতিকভাবে করতে গেলে কিন্তু দেখুন কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে, সেই আয়ুর্বেদিক মেডিসিনগুলো কিন্তু না কোনো স্টেরয়েড, না কোনো এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে সেটা আপনার শরীরকে ক্ষতি করবে। ওখানে কি থাকে, যেই প্রাকৃতিক মানে বস্তুগুলো থাকে সেগুলো আপনার রান্নাঘরেও কোনো সময় পেতে পারেন, বা ধরুন আপনি গাছপালার আমি বিভিন্ন নাম বললে সেখান থেকেও পেতে পারেন, কিন্তু সেটা আপনি প্রসেসিংটা করতে পারবেন না বলেই তাকে আমরা ওষুধের আকৃতি দিতে পারি। কিন্তু সেটা শেষ কথা না, এর কাজটা কি আপনার বুঝতে হবে। এই যে ওষুধটার কাজ, তার কাজ হচ্ছে আপনার, যেটা আয়ুর্বেদিক মেডিসিনের কথা বলছি, তার কাজ হচ্ছে আপনার মেটাবলিজমটাকে ঠিক করা। আপনার যে হজম ক্রিয়াটা, এই হজম প্রক্রিয়াটা যখনই ঠিক থাকবে তখন কিন্তু
আপনার দেখবেন শরীর নর্মাল হচ্ছে, মানে আপনার ফ্যাট এমনিতেই কমতে থাকবে, বা আপনার যে ত্রিদোষ থাকে বাত পিত্ত কফ, এটার যদি ব্যালেন্স করা যায় তাহলে কিন্তু দেখবেন আপনার কিন্তু চেহারা সঠিক চেহারা থাকবে, না রোগা না মোটা, যেরকম থাকা উচিত একজন ব্যক্তি তার হাইট অনুযায়ী বয়স অনুযায়ী সেরকমই থাকবে। যেই ওষুধগুলো আপনি ওষুধের দোকান থেকে কিনে খাচ্ছেন, ধরুন মেডিকেল স্টোর থেকে, যেগুলো আমরা অ্যালোপ্যাথি ওষুধের দোকান বলি, সেখানে ওগুলো কিন্তু আমি কোনোদিনই তার পক্ষপাতী না, কারণ তার কিছু সাইড এফেক্ট থাকে। অনেকে ডাক্তারবাবুরাও কিন্তু দিতে চান না, ডাক্তারবাবুরা দেন না ওগুলো, ওষুধের দোকান থেকে বিক্রি হয়ে যায় সেগুলো। লোক গিয়ে বলে আমাকে রোগা হওয়ার ওষুধ দাও, দিয়ে দিলেন, তার কোনো কিন্তু ডাক্তারবাবুরা সেগুলো কিন্তু পছন্দ করেন না। ডাক্তারবাবুরা সবসময় বলেন ন্যাচারালি ওষুধ খাবেন, মানে খাদ্য খাবার খাবেন, এমনিই কিন্তু আস্তে আস্তে আপনার মেটাবলিজম ঠিক হবে, তার সাথে সাথে আপনার হজম ক্রিয়াটা সবই ঠিক হবে, যদি আপনি প্রাকৃতিকভাবে চলতে পারেন। তাতে কি থাকতে হবে, আপনার খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, আপনার ঘুম ঠিক রাখতে হবে, আপনার মানসিক চাপ ঠিক রাখতে হবে, এবং রেগুলার কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনার থাকতে হবে, মানে ব্যায়াম যেগুলো বলি। এইভাবে করলে কিন্তু যে কোনো মানুষ খুব না খেয়ে থেকে উপোস করে, এইভাবে না করেও কিন্তু একজন মানুষ রোগা হতে পারে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। ডাক্তারবাবু যেমন বললেন যে কেমিক্যাল যুক্ত মেডিসিন কিন্তু আপনাদের যে কোনো সমস্যারই পার্মানেন্ট সলিউশন নয়। আপনার হয়তো আপনি সেই সময়ের জন্য হয়তো একটু ঠিক বোধ করলেন কিংবা একটু সুস্থ বোধ করলেন, কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য আপনাকে কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ নিতেই হবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আয়ুর্বেদ হচ্ছে ভারতীয় একটি চিকিৎসা পদ্ধতি, একদম যে পদ্ধতি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক ভেষজ দিয়েই তৈরি, এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তার জন্যই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আমরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যে আপনারাও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে যেতে পারেন এবং আপনাদের যেগুলো কর্মগুলো রয়েছে আপনারা সহজেই করতে পারেন। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরাও কিন্তু এটাই চাইছেন, আর লাইভ অনুষ্ঠানে এই কারণেই আসছেন যাতে আপনারাও আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে চলতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি নিমিলাস পাল বলছি বেহালা থেকে। বেহালা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাচ্ছি। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়স? আমার প্রেশারও আছে, থাইরয়েডও আছে 2 বছর ধরে। আচ্ছা। কিন্তু আমি বাইরে গেলে আমার খুব বুকটা ধড়ফড় করে, চোখ অন্ধকার হয়ে যায়, বমি আছে। ম্যাডাম আপনার বয়স কত? 50। 50। আর কতদিন ধরে এই শারীরিক সমস্যা দিয়ে আপনি যাচ্ছেন? অনেকদিন ধরে যাচ্ছি। ডাক্তার দেখিয়েছেন? আর গরম একদম সহ্য করতে পারি না, আমি এই বাইরে বেরোতেই পারি না। আচ্ছা শুনুন স্যার বলছেন। দেখুন, আপনার যে প্রবলেম গুলো হচ্ছে তার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন? না। আচ্ছা ঠিক আছে। থাইরয়েডের ওষুধ খাই, প্রেসারের ওষুধ খাই। প্রেসারের ওষুধ খাচ্ছেন। দেখুন প্রথম কথা হচ্ছে আর আমার হচ্ছে আমাশার ধাত আছে। আমাশার ধাত আছে। এবার আপনাকে বলি, আপনার চেহারা অনেক ভারী নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 78। আপনি শুনতে থাকুন, আমি আপনাকে বলছি ঘটনাটা। দেখুন, যাদের এরকম প্রবলেম থাকে না, প্রথম কথা হচ্ছে প্রেশারটা কেন বাড়ছে? প্রেশারটা বাড়ছে হচ্ছে আপনার চেহারাটা স্থূলভাব আছে, মোটা ভারী চেহারা, এবং যখনই পরীক্ষা করা যাবে হয়তো দেখা যাবে যে আপনার কোলেস্টেরলের মাত্রাটা বেশি আছে। কারণ ভারী চেহারা যাতে, তার মানে ফ্যাট বেশি, এবং ফ্যাট যখন আমি একটা বললাম যে এমনি ভিজারাল ফ্যাট যেটা, সেটা বেশি থাকে। তার পাশাপাশি দেখা যায় যে রক্তের যে পাইপগুলো যার দ্বারা রক্ত পাস হয় শরীরের মধ্যে, সেগুলো আস্তে আস্তে সংকুচিত, মানে সংকীর্ণ হতে থাকে, সরু হতে থাকে। তখন কি হয়, প্রেশারের মাত্রাটা বেড়ে যায় ব্লাডের, এবং সেটাকে আমরা ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার বলি। এরকম যাদের সিচুয়েশন আছে তাদের কিন্তু দেখা যায় যে তাদের গরম সহ্য হয় না, ঘাম হয় বেশি, এই ব্যাপারগুলো হয়, অস্বস্তি করে। ঠিক আছে। তার পাশাপাশি আপনার আছে থাইরয়েড যদি কারো থাকে, হাইপোথাইরয়েডিজম, তার একটা বড় লক্ষণ হচ্ছে তার কিন্তু এই ফ্যাট জমতে থাকবে শরীরে, মোটা হতে থাকবে সে। তার মানে একটা রোগ থেকে আরেকটা রোগের কিন্তু সৃষ্টি হলো। প্রথমে আপনার ছিল কিন্তু থাইরয়েডের বেশি আছে বলে আপনি মোটা হলেন, মোটা হচ্ছেন বলে আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার প্রেশারও বেড়ে যাচ্ছে। তো এইটা ঠিক করতে গেলে আপনার কি করতে হবে? এটা ঠিক করতে গেলে দুটো ব্যাপার করতে হবে। একটা হচ্ছে আপনার
দিনচর্যা যেটা বলি, লাইফস্টাইলটাকে আপনার ঠিক করতে হবে। সকাল থেকে রাত অবধি কি খাবেন, কোনটা করবেন কোনটা করবেন না, এই ব্যাপারগুলোকে ঠিক রাখতে হবে। এবং তার পাশাপাশি আয়ুর্বেদ যে আমাদের রয়েছে, আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু আমরা এগুলোকে, এই যে হরমোনাল ব্যালেন্সটা, থাইরয়েডের যে ব্যালেন্সটা ঠিক নেই, প্রেশারটা বেশি আছে, এগুলো সবগুলোকে কিন্তু আস্তে আস্তে আমরা নর্মাল করে দিতে পারি। সেটাকে কি বলি আমরা, যে ত্রিদোষ আছে ত্রিদোষটাকে ঠিক করে দিতে পারি, শরীরকে ডিটক্সিফাই করতে পারি। এই যে আপনার আম রয়েছে, আয়ুর্বেদায় বলে কি, যে কোনো মানুষের শরীরে রোগের সৃষ্টিকর্তা হচ্ছে আম। যদি সেটা আপনার পেটের জন্মে যায়, তারপরে পেটের মধ্যে ঘোরাফেরা করে, তাহলে পেটের সমস্যা হতে পারে। যদি ব্লাডে যায়, ব্লাডের রোগ হতে পারে। এরকম শরীরের যে জায়গায় যাবে সেখানে একটা রোগের সৃষ্টি করে। এবার আমটাকেও আপনার বের করতে হবে। যদি আপনি আমটা না বের করেন, তাহলে কিন্তু আপনি যে সারা জীবন ধরে ওষুধ খাচ্ছেন, খেয়েই যাবেন, কিন্তু কিছু রেজাল্ট পাবেন না। প্রেশারের জায়গায় থেকে যাবে, থাইরয়েডের জায়গায় থেকে যাবে, বাড়তে পারা ছাড়া কমবে না, এটা মাথায় রাখবেন। কারণ আপনি যে ওষুধগুলো খাচ্ছেন না, দেখবেন একদিন না খেলে প্রেশার বেড়ে গেছে, তার মানে ওই ওষুধগুলো আপনার ম্যানেজ করছে, আপনার কন্ট্রোল করছে যাতে আপনার বেড়ে না যায়। এবার ওষুধটা যদি আপনার মনে করেন যে আমার ছেড়ে দিতে হবে বা সারা জীবন ধরে কেন খাবো, আমার রোগটা যাতে সেরে যায়, তাহলে বলবো এই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আপনার আমাদের আয়ুর্বেদের হাত ধরতে হবে। তার জন্য একটা ফোন করুন হেল্পলাইন নাম্বারে। আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার আছে সেখানে গিয়ে একবার অবশ্যই ডাক্তারবাবুদেরকে দেখিয়ে নিন। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলু, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আবারও গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগর চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, তাছাড়া কাকদ্বীপ চেম্বারেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আবারও হেরিয়া চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জ চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও আসানসোলের চেম্বারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরের চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আবারও ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। তাছাড়া যারা কলকাতাবাসীরা রয়েছেন তারা কিন্তু ল্যান্সডাউনের সানডেতে স্পেশাল চেম্বার রয়েছে, আর সেই চেম্বারেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। যারা ইতিমধ্যেই স্যারকে দেখাতে চাইছেন, ডক্টর বি শর্মাকে দেখাতে চাইছেন, তারা কাইন্ডলি নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নেবেন কখন কোন সময়ে আপনারা ডক্টর বি শর্মাকে ল্যান্সডাউনের স্পেশাল চেম্বারে পাবেন। সমস্যা আপনাদের, সেই সমস্যা থেকে যারা সঠিক উপায়ে সঠিকভাবে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। হালদার বলছি। হ্যাঁ বলুন। একটু আমার সমস্যার জন্য আমি ফোন করেছিলাম। অবশ্যই বলুন, আপনি সমস্যা কি আপনার এবং আপনার বয়স? নিজের সমস্যা। বলুন। অ্যাকচুয়ালি আমার ওয়েটটা না খুব পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে লকডাউন থেকে এটা হচ্ছে। আর সিঁড়ি চড়তে গেলে বা কোনো কিছু একটু হাঁটা চলা বেশি হলে মানে একটা হাঁপার টান টাইপের উঠে যাচ্ছে। আর আপনার বয়সটা কত? বয়স 36। 36। স্যার আমরা পরপর দুটো ফোন এরকম পাচ্ছি যাদের কিন্তু একটু হেভি ওয়েট এবং সমস্যা হচ্ছে হাঁটাচলা করতে। দেখুন, প্রথম কথা এটা বুঝতে হবে কেন হচ্ছে, তাহলেই দেখবেন আপনি ওটা আরো তাড়াতাড়ি ঠিক করতে পারবেন। এটা মাথায় রাখতে হবে, আমাদের যে শরীরের গঠন সেটার একটা কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? স্যার আমি একটা কথা বলি ওখানে, এটা আমার অ্যাকচুয়ালি আগে এই ছিল না, লকডাউন হওয়ার পর থেকেই তারপরে না এই জিনিসটা মানে দেখতে পাচ্ছি।
ধরুন আমি তখন অতটাই হেলদি নেই, কিন্তু সিঁড়ি চড়তে গেলে বা কোনো কিছু খুব একটু হেঁটে পেলাম বা একটু জোরে কোনো সময় গেলাম, তখন দেখছি মানে শ্বাস ফুলে যাচ্ছে। আমি বলছি সেই ব্যাপারটা, আপনি কি ডাক্তার দেখিয়েছেন কোনো ব্যাপারে যে শ্বাস ফুলে যাচ্ছে কেন? হ্যাঁ, নর্মাল একটা ডাক্তার দেখিয়েছিলাম, বলছিল কিছু ওষুধ খাও, তারপরে রিপোর্ট কিছু একটা বলেছিল, তো আমি রিপোর্ট করিনি। আপনার অনুষ্ঠান দেখছিলাম তাই আমি ফোনটা করেছি। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যে শরীরের গঠন সেটা নির্ভর করে আমাদের হাইটের উপরে। প্রথম কথা মানে আপনার যত হাইট থাকবে সেই অনুযায়ী একটা গঠন হবে, যে আপনার ওজন কত থাকতে হবে এবং শরীরের মধ্যে মাংসপেশি যেটা আছে সেটা কতটা মজবুত থাকা দরকার, এই সবগুলো কিন্তু নির্ভর করে। যখন দেখা যায় আমাদের সেই হাইটের থেকে যতটা থাকা দরকার ওজন তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমার যে কাঠামোটা, মানে আমার মাংসপেশি এবং তার পাশাপাশি ধরুন আমার যে হাড়, বোনস, এর ক্ষমতা কিন্তু তখন কষ্ট হয়, মানে তার কিন্তু তখন কষ্ট হয় আমাদের এই ওজনটাকে বহন করার জন্য। মানে ধরুন যে কোনো মানুষের আমরা দেখি না, যখন একজন মহিলা সে মা হতে চলেছেন, তার যখন প্রেগনেন্সি আসে, তার যখন পেটের মধ্যে সেই বেবিটা রয়েছে, তার দেখবেন হাঁটা চলাটা বদলে যাচ্ছে, সে তার কোমরে ব্যথা হচ্ছে। কেন? কারণ তার যে মাংসপেশি সেইটা কিন্তু আর ওই ওজনটাকে, এক্সট্রা ওজনটাকে ক্যারি করতে কষ্ট হচ্ছে, কারণ তার শরীরের যে গঠনটা তার থেকে যেরকম ওজন থাকা উচিত ছিল তার থেকে বেড়ে গেছে। এটা পেট ফুলে যাওয়া বা মানে ওজন বেড়ে যাওয়া বা পেট বড় হয়ে যাওয়ার মধ্যেও কিন্তু একই ব্যাপার, কনসেপ্ট। দেখবেন যাদের পেট বড়, হ্যাঁ, ভুঁড়ি হয়েছে যেটা বলি, তাদের কিন্তু কোমরের পেছন দিকে হাত দেবেন, সেই হাড়গুলো কিন্তু ভেতর দিকে ঢুকে থাকে, বেশি ঢুকে যায়, ঠিক আছে, যেরকম কার্ভ থাকা উচিত তার থেকে বেশি, তখন কিন্তু তাদের ব্যথার সৃষ্টি হয়। এবং তারা যদি খুব বেশি এক জায়গায় বসে কাজ করে বা খুব বেশি গাড়ি ড্রাইভ করে, তাহলে কিন্তু আরো বেশি বেড়ে যায় ব্যথাটা। এটা গেল একটা। আপনার যে হাঁপ লাগছে, যতক্ষণ না পরীক্ষা করা যাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না এটা কি আপনার হার্টের কোনো সমস্যা থেকে হচ্ছে নাকি আপনার লাংসের প্রবলেম থেকে হচ্ছে। কিন্তু একটা খুব সাধারণ কারণ হতে পারে যে আপনার যে ওজনটা বেশি, তার জন্য কি হয়, আমি প্রথমে বলছিলাম আমাদের পেটের মধ্যে একটা পর্দা থাকে যেটাকে ডায়াফ্রাম বলে, যেটা আমার লাংস টাংসের পার্টটাকে, হার্ট লাংসটাকে আলাদা করে আমাদের পেটের পার্ট অংশটা থেকে। এবার যখন আপনার পেটের ভুঁড়িটা বাড়বে তখন কি করে, ও ওপর দিকে ধাক্কা দিয়ে থাকে, মানে ওই ডায়াফ্রামটাকে ঠেলে রাখে লাংসের দিকে। তখন কি হয়, আপনি যখন উঠছেন সিঁড়ি দিয়ে তখন আপনার পরিশ্রমটা বেশি হচ্ছে। যখনই পরিশ্রম মানুষ বেশি করে, শরীর অক্সিজেন বেশি চায়, যখন অক্সিজেন বেশি চাইবে কিন্তু লাংসটা বড় হতে পারছে না, তখন ও বারে বারে নিঃশ্বাস নেবে, তার মানে আপনি হাঁপিয়ে উঠবেন। এই ব্যাপারটা হতে পারে, ঠিক আছে। এর জন্য কি সঠিক পরীক্ষা দরকার, ডাক্তারের পরামর্শ দরকার। যদি আপনি এটাকে ঠিক করে সারাতে চাইছেন, সঠিকটা জানতে চাইছেন কেন আপনার এই প্রবলেমটা হয়েছে, তাহলে একবার আসবেন আমাদের এখানে, এসে দেখান ডাক্তারবাবুদের, একেবারে দেখবেন এর সঠিক সমাধান পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। আপনাদের যখনই মনে হবে, যখনই শারীরিক সমস্যা দেখতে পাচ্ছেন যে আপনাদের হাতের বাইরে চলে যাচ্ছে কিংবা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের শারীরিক সমস্যা অতিমাত্রায় দেখা দিচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডাক্তারবাবুরা অত্যন্ত আধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করে থাকে। এখানকার লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং আরও অন্যান্য থেরাপি রয়েছে, যা আপনাকে সত্যি সত্যি স্বাভাবিক এবং সুস্থ জীবন দিতে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের এইটাই চাওয়া পাওয়া। আপনারা কিন্তু আরও যোগাযোগের জন্য অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে একবার হলেও যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার।